সালামু আলাইকুম। আহ, যারা তোমরা জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত জরুরি। রাইট। আমরা জানি সেই জায়গাগুলো থেকে ইংলিশ লিটারেচার থেকে অনেক প্রশ্ন করা হয়ে থাকে। আজকে সেটার আমরা একটা ক্লাস দেখব যেখান থেকে 100% ইনশাল্লাহ একটি কোশ্চেন কমন পড়বেই। আমি আমার লাইভটিকে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি লাইভটিকে শেয়ার করে দিবা। আমি একটু শেয়ার করে দিচ্ছি যাতে সবাই আজকে স্পেশাল ক্লাসটি দেখতে পারে। তুমিও একটু যদি শেয়ার করে দাও অনেকখানি বেটার হবে। আমরা সবাই মিলে খুব মজা করে ইনশাল্লাহ ক্লাসটি করতে পারবো। একটু সবাই শেয়ার করে দিবা এবং একটু মেনশন দিয়ে দিবা যাতে সবাই আমাদের এই ক্লাসটি আজকে করতে পারে। একটু সবাই চেষ্টা করি নিজেদের জায়গা থেকে। ওকে। তিতু বর্মন, আদাব ভাইয়া। স্বাধীন জামান, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? স্বাধীন খুতবা দিয়ে শুরু করেন। খুতবা দিয়ে শুরু করবো, তাই না? আচ্ছা, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা আজকে ইংলিশ লিটারেরি টার্মস দেখবো। আমরা কয়েকটা ক্লাস নিব, হ্যাঁ। যাতে লিটারেচার থেকে, যেমন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে বিশেষ করে 4-5টা কোশ্চেন থাকে লিটারেচারে। জাহাঙ্গীরনগরে আমরা দেখি অনেকগুলো কোশ্চেন থাকে। তো এই জায়গাটাতে আপনি কিভাবে প্রিপারেশন নিলে আপনার অনেক একটা গোছালো প্রস্তুতি আসবে। আমরা সবাই গ্রামার পড়েছি অনেক পরীক্ষার জন্য। আমরা গ্রামারের উপরে অনেক ফোকাস দিয়েছি যাতে গ্রামারে আমরা অনেক ভালো করতে পারি। আমরা মেমোরাইজিং অনেক ফোকাস দিয়েছি, কিন্তু আমাদের সামনে যে আসন্ন পরীক্ষাগুলো আসবে সেটাতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে টেক্সট বুকের বাইরে থেকে লিটারেচারে কোশ্চেন করা হয়। সেগুলোর জন্য আমাদের অনেক ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার। রাইট। আমরা এখনই শুরু করব। আসলে বিশ্বাস করি সবাই ক্লাসে চলে এসেছো। ঠিক আছে, সবাই চলে এসেছো। একটু মনোযোগ দিয়ে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, আমরা যদি বলি এরকম, মাই লাইফ ইজ আ লোকাল বাস, তাই তো? মমতাজ একটা গান আছে না, বন্ধু তুই লোকাল বাস রে বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তোলো ঘর ধরে নামাজ, ঘাট ধরে নামাজ, তাই তো? তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা বলতেছি আমার জীবনের সাথে কার তুলনা করা হচ্ছে? লোকাল বাসের তুলনা করা হচ্ছে। যখন দুটা অসম জিনিসের সাথে আমরা তুলনা করি এবং অ্যাজ বা লাইক চলে আসে, রাইট? অ্যাজ বা কি চলে আসে? অ্যাজ বা লাইক চলে আসে, তো ওইটাকে আমরা কি বলি? আমরা সিমিলি বলে থাকি, তাই তো? আচ্ছা, আমরা প্রত্যেকটাই দেখবো আজকে। দ্য গার্ল ইজ লাইক এ রোজ, গার্লটাকে আমরা কার সাথে তুলনা করতেছি? রোজের সাথে। আছে কি লাইক, তার মানে এটাকে আমরা কি বলবো? আমরা এটাকে বলবো সিমিলি। সিমিলি। ওকে। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি যে সিমিলি বলতে কি আমরা উপমা বুঝি, রাইট? এখানে বানান ভুল আছে। দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা, যেখানে লাইক বা অ্যাস থাকে। যেখানে লাইক বা কি থাকে আমরা বলি যে ভাইয়া যেখানে লাইক বা অ্যাস থাকে, আমি বলতেছি যে জায়গাটাতে লাইক বা অ্যাস থাকে,
ওকে, তার আমরা বলতেছি দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, এবং এই জায়গাটাতে লাইক এবং কি থাকবে, আবার লাইক এবং অ্যাজ থাকবে। যেমন আমরা যদি অনেক সময় আমরা দেখি যে পরীক্ষাতে ডেফিনেশনটাও ডিরেক্ট চলে আসে, তোমরা একটু ডেফিনেশনটাও ভালোভাবে দেখে রাখবো। আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিরেক্ট ডেফিনেশন থেকেও কোশ্চেন আসে, এই ডেফিনেশনটা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ হুইচ মেক্স অ্যান explicit comparison between two different far-fetched objects or actions with the help of as or like. ওকে, অর্থাৎ দুটি ভিন্ন রকম বা বিজাতীয় জিনিসের মধ্যে বা কাজের মধ্যে সুস্পষ্ট তুলনা, এটাকে আমরা কি বলি, আমরা এটাকে সিমিলি বলি। ওকে, আচ্ছা, যেমন দেখেন আমরা যদি বলি অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, তাহলে আমরা যদি বলি সে প্রেশারের মধ্যে মাথাটাকে কি করে রাখতে পারে, বলছে ভাই অনেক ঠান্ডা রাখতে পারে, সেটাকে আমরা কি বলতেছি, অ্যাজ কুল অ্যাজ আ কিউকাম্বার। এই যে, তাই তো, তাহলে এটাকে আমরা কি বলতেছি, অ্যাজ আছে যেহেতু, তার মানে আমরা এটাকে কি বলতেছি, আমরা এটাকে সিমিলি বলতেছি। ওকে, আচ্ছা, এবার আমরা জানি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি অনেক সময় কোটেশন দেয়, এবং কোটেশন দেওয়ার পরে তারা যে জায়গাটাতে দেখতে চায় যে আপনি এই কোটেশনটা কার লেখা সেটাও আপনি পারেন কিনা। তো দ্যাটস ওয়াই আমি কিছু কোটেশনও এর সাথে মাধ্যমে পড়ানোর চেষ্টা করতেছি আজকে, যাতে এগুলো আপনার পরীক্ষা কমন চলে আসে। যেমন আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, তার মানে আমি ঘুরে বেড়াচ্ছি কিসের মতো, যে লনলি অ্যাজ এ ক্লাউডের মতো। তো এই জায়গাটাতে এটা কার লেখা, আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তাহলে এই জায়গাটাতে দেখেন তোমরা কি দেওয়া হয়েছে, বলছে ভাইয়া অ্যাজ দিয়ে আছে, তার মানে যেহেতু দুটা বিজাতীয় জিনিসের মধ্যে তুলনা এবং অ্যাজ চলে আসছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি, আমরা এটাকে সিমিলি বলতেছি। ওকে, আচ্ছা, এরপরে দেখো, যেমন আমি যদি এরকমটা বলি, মৃত্যু, সে তো আমরা কি বলি, মৃত্যু চেঙ্গিসের অশ্বের মতো দ্রুতগামী বধির। তাহলে মৃত্যুকে আমরা কার সাথে তুলনা করতেছি, আমরা চেঙ্গিসের অশ্বের সাথে তুলনা করতেছি, এই যে চেঙ্গিস খান, তাই তো। তাহলে এই যে দেখেন, এটা আমরা মৃত্যু দুটো অসম জিনিসের সাথে তুলনা হচ্ছে, এবং অ্যাজ বা লাইকের মতো বাংলায় মতো চলে আসছে। তারপরে এটাকে আমরা কি বলতেছি, যে মৃত্যু সে তো চেঙ্গিসের অশ্বের মতো দ্রুতগামী বধির। তাহলে এটাকে আমরা কি বলতেছি, বলছে ভাইয়া এটাও সিমিলি হবে, রাইট। তো মেটাফোরের ক্ষেত্রে আমরা কি বলি, মেটাফোরের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, মেটাফোরের ক্ষেত্রে আমরা বলি দুটি ভিন্ন বিষয়ের মধ্যে সরাসরি তুলনা হয়, এটাকে আমরা বাংলায় বলি রূপক। মেটাফোর মানে কি, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে সরাসরি তুলনা। সরাসরি তুলনা মানে কি, আপনি ডিরেক্ট সমান সমান দিয়ে লিখতে পারেন, রাইট। যেমন এই জায়গাটাতে আগে যেরকম দেখলেন অ্যাজ বা লাইক ছিল, এই জায়গাটাতে অ্যাজ বা লাইক থাকবে না, ঠিক আছে। আমি আবার বলতেছি অ্যাজ বা লাইক কি, বলছে ভাইয়া অ্যাজ বা লাইকটা কোনোভাবে এখানে থাকবে না, অ্যাজ বা লাইক এখানে থাকবে না। যেমন আমরা যদি দেখি যে অল দ্য ওয়ার্ডস, বলতেছে ওয়ার্ডস আই স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার। তো এটা কার কথা, আমরা জানি শেক্সপিয়ারের কথা। আমি একটু আগেও বলেছিলাম যে ভাইয়া কোটেশনগুলো ডিরেক্ট দেওয়ার পরে বলে যে এটা কার লেখা, তাই দ্যাটস ওয়াই আমরা কোটেশন দিয়ে আমরা পড়ার চেষ্টা করতেছি, যাতে একসাথে দুটা কনসেপ্টটাই ক্লিয়ার হয়। তাহলে দেখেন এই জায়গাতে বলতেছে মেন এবং উইমেনের কথা বলতেছে, এরা কি বলছে, এরা হচ্ছে প্লেয়ার্স, তাই তো। এরা কি বলছে ভাইয়া, এরা হচ্ছে প্লেয়ার্স। তাহলে মেন এবং উইমেনকে আমরা কি বলতেছি, যে ভাইয়া প্লেয়ারের কথা বলতেছি, এখানে অ্যাজ বা লাইক দেওয়া নাই, যেহেতু অ্যাজ বা লাইক দেওয়া নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ভাই, এটাকে আমরা কি বলবো, আমরা এটাকে মেটাফোর বলতেছি, রাইট। এটাকে আমরা কি বলবো, আমরা ডেফিনেটলি এটাকে আমরা মেটাফোর বলবো। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি জর্জ বার্নার্ড শোয়ের একটা বিখ্যাত কোটেশনের কথা যদি বলি, সেটা কি আমরা পাই হ্যাপি ফ্যামিলি ইজ বাট অ্যান আর্লিয়ার হ্যাভেন। তো বলছে একটা সুখী পরিবারের সাথে কার তুলনা করা হচ্ছে, বলছে ভাই আর্লিয়ার হ্যাভেনের তুলনা করা হচ্ছে। তাহলে হ্যাপি ফ্যামিলির সাথে আপনি দুটা অসম জিনিসের সাথে আপনি তুলনা করতেছেন, আপনি এই জায়গাটাতে অ্যাজ বা লাইক দেওয়া নেই। তাহলে হ্যাপি ফ্যামিলির সাথে আপনি কিসের তুলনা করতেছেন, আপনি আর্লিয়ার ফ্যামিলির সাথে হ্যাভেনের সাথে তুলনা করতেছেন। এই জায়গাটাতে এটা কার উক্তি, আমরা বলতেছি এটা জর্জ বার্নার্ড শোয়ের একটা উক্তি। তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, এখানে অ্যাজ বা লাইক দেওয়া নাই, যেহেতু অ্যাজ বা লাইক দেওয়া নাই, দ্যাটস ওয়াই আপনি এটাকে কি বলতেছেন, আপনি এটাকে মেটাফোর বলতেছেন, রাইট। আপনি কি বলতেছেন, আপনি এটাকে মেটাফোর বলতেছেন। ওকে, যেমন আমরা ফ্রান্সিস বেকনের একটা বিখ্যাত উক্তির দিকে যদি তাকাই, সেটা কি বলছে, রিভেঞ্জ ইজ আ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। রিভেঞ্জটাকে কার সাথে তুলনা করা হচ্ছে, আমরা বলতেছি ভাইয়া রিভেঞ্জটাকে আমরা ওয়াইল্ড জাস্টিসের সাথে তুলনা করতেছি, রাইট। রিভেঞ্জটাকে কার সাথে তুলনা করতেছি, আমরা রিভেঞ্জটাকে আমরা ওয়াইল্ড জাস্টিসের সাথে তুলনা করতেছি, তাই তো। তাহলে এই জায়গাটা কি অ্যাজ বা লাইক দেওয়া আছে, বলছে ভাইয়া অ্যাজ বা লাইক এখানে দেওয়া নাই, তার মানে এটাকে কি বলবো, আমরা এটাকে মেটাফোর বলবো। এটা কার লেখা, বলছে ভাইয়া এই উক্তিটা হচ্ছে ফ্রান্সিস বেকনের। কার এটা, আমরা ডেফিনেটলি বলবো সেটা হচ্ছে ফ্রান্সিস বেকনের। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন এরপরে আমরা যদি বলি এই ও তো একটা বলদ, ওই কি বলছে ভাইয়া ও তো একটা বলদ।
ঠিক আছে, ভালো করে খেয়াল করবেন। আমি বলতেছি এই ও তো একটা বলদ। আপনি যখন একে ডিরেক্ট বলবেন এই ও তো একটা বলদ, ওর কি শুনে অনেক খারাপ লাগবে না? অনেক খারাপ লাগবে। তাহলে আমরা ও তো একটা বলদ, এই বলদ কথাটা এইভাবে না বলে আমরা যদি এরকম বলি ও একটু কম বোঝে, তাহলে দেখেন শুনতে অনেকখানি বেটার লাগে। আমি বললাম ও একটা বলদ, এই ও একটা বলদ এই কথাটা আমি যদি এভাবে না বলে আমি যদি একটু ঘুরিয়ে বলি ও একটু কম বুঝে, তাহলে দেখেন আমরা এটা শুনতে পরেরটা শুনতে অনেকখানি কি লাগে, বলছে ভাইয়া ওটা শুনতে অনেকখানি বেটার লাগে, রাইট? তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইউফেমিজম। ইউফেমিজমটা কি? অপ্রিয় উক্তির পরিবর্তে আপনি যখন কমল উক্তির ব্যবহার করবেন, আমি আবার বলতেছি অপ্রিয় উক্তির পরিবর্তে আপনি যখন কমল উক্তির ব্যবহার করবেন, এটাকে আমরা বলি ইউফেমিজম, রাইট? তাহলে এবার দেখেন আমরা যদি এরকমটা বলি, আমরা যদি বলি গার্বেজ ম্যান, শুনতে অনেক কি লাগে, অনেক বিচ্ছিরি লাগে। তো গার্বেজ ম্যান না বলে আমরা যদি স্টেশন ইঞ্জিনিয়ার বলি, আমরা যদি স্যানিটেশন ইঞ্জিনিয়ার বলি, আমরা গার্বেজ ম্যানের পরিবর্তে আমরা যদি স্যানিটেশন ইঞ্জিনিয়ার বলি, তাহলে অপ্রিয় কথার তুলনায় এটা শুনতে অনেকখানি সুন্দর লাগে। এটাকে আমরা বলি ইউফেমিজম, রাইট? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইউফেমিজম। এরপরে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি বলেন এই বুড়া বেটা, হ্যাঁ ওল্ড ম্যান, শুনতে অনেক খারাপ লাগে, রাইট? তো এটার পরিবর্তে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন সিনিয়র সিটিজেন, ঠিক আছে? তাহলে আপনি ওল্ড ম্যানের পরিবর্তে বা ওল্ড পিপলের পরিবর্তে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন সিনিয়র সিটিজেন। এটাকে আমরা বলি ইউফেমিজম। যেমন আমরা যদি এরকমটা বলি এই ভাই আপনার তো সাথে মাল নাই, আপনার সাথে কি নাই? আচ্ছা ভাইয়া আপনার সাথে তো মাল নাই, ঠিক আছে? তাই এই যে আমার মাথাতে কিন্তু অনেক চুল আছে, তোমরা আবার আমার কথা বলো না, তোমরা আমার কথা এটা কোনোভাবে বলতে পারো না, তোমরা আমার কথা বলবা না, রাইট? আমরা নর্মালি যদি বলি এই আপনার সাথে তো মাল নাই, তাই শুনতে কি লাগে? অনেক বিচ্ছিরি লাগে। তো দ্যাটস ওয়াই এটার পরিবর্তে আমরা কি বলতে পারি? লিটিল থিন অন দ্য টপ, রাইট? তারপরে আপনি যদি বলেন এই আপনার বাচ্চাটা তো না বিকলাঙ্গ হয়েছে, বা আপনার বাচ্চাটা কি প্রতিবন্ধী, তো এই কথাটা শুনে কি অনেকের মনে কষ্ট লাগবে নাকি লাগবে না? তাহলে ডেফিনেটলি আমরা বলবো এই কথাটা শুনলে যে কারো মনেই কষ্ট লাগবে। এই যে কষ্ট লাগার পরিবর্তে আপনি যদি এই কথাটা এইভাবে বলেন হি ইজ এ স্পেশাল চাইল্ড, ঠিক আছে? বাচ্চাটা কেমন বলছে? ভাইয়া বাচ্চাটা হচ্ছে একটা স্পেশাল চাইল্ড। তাহলে এই যে অপ্রিয় কথার পরিবর্তে শুনতে যেটা মধুর লাগতেছে সেটা বলতেছেন, এটাকে আমরা বলতেছি ইউফেমিজম, রাইট? এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ইউফেমিজম। ওকে, আচ্ছা এরপরে দেখেন, এরপরে এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন হাইপারবোলটা কি? হাইপারবোলটা কি? হাইপারবোলটা কি? যেমন আমরা যদি একটা গান আছে না, যদি সব সাগরের জল কালি হতো আর পৃথিবীর সব গাছ যদি লিখনি হতো আর সারাটি জীবন যদি লিখে দিতাম, তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না। বুঝছি কি কথা বলছে? চিন্তা করছো? আবার ভালো করে শোনো কি বলছে। যদি সব সাগরের জল কালি হতো, ঠিক আছে? সব সাগরের জল কি হতো? বলছে ভাই কালি হতো, পৃথিবীর সব গাছ যদি কলম হইতো আর সে যদি সারাটা জীবন লিখে দিত, তারপরেও তোমার এবং আমার প্রেমের গল্প লেখা আর প্রেমের কথা কখনোই শেষ হতো না। তাহলে ভাই বিশ্বাস করেন এটাকে হাইপারবোল নাকি হাইপারবোল না? ভাইরে তোরে যদি আমি একটা কলম কিনে দিই, তোরা তার সাথে যে প্রেম, ওই প্রেমের এক পাতা লেখার পরে তুই আর লেখা খুঁজে পাবি না। তাহলে এইখানে সে বলছে পৃথিবীর মানে সব সাগরের জল হলো কালি আর সব গাছ হচ্ছে কলম, তারপরে নাকি প্রেমের কথা লিখে শেষ হবে না। এটা কি আমরা বলি? হাইপারবোল, অতিরঞ্জিত করে বলা। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অতিরঞ্জিত করে বলা, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অতিরঞ্জিত করে বলা। যেমন আপনি যদি খেয়াল করেন উইলিয়াম ওয়াটসতে এটা প্রায় পরীক্ষা আমরা দেখি 10,000 স আই অ্যাট এ গ্লান্স। আমি এক নজরে কত দেখছি? 10,000। হ্যাঁ বেটা তুই যা গোনা দেখছিলি যে ওখানে 10,000 আছে, তার মানে কি আপনি অতিরঞ্জিত করে বলছেন। এটাকে আমরা বলি হাইপারবোল, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হাইপারবোল, ঠিক আছে? এরপরে আসেন, যেমন আমি তোরে যেমন বলি এ রে ভাই তোরে লক্ষ লক্ষ বার বলছি, তুই এটা কেন করিস রে ভাই, ঠিক আছে? ওইটা আমরা যদি বলি আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, আমি তোমাকে মিলিয়ন টাইমস বলেছি, হাইপারবোল। আরে ভাই আমার এত খিদা লাগছে রে ভাই, আমি এখন পুরা গরু খেয়ে নিতে পারবো, ঠিক আছে? পুরা গরু খেয়ে নিতে পারবো। ভাই তুমি কি 2 কেজি মাংস খেতে পারবা? আমি হয়তো বা পারবো, তোমরা পারবো না, ছোট মানুষ তো। আচ্ছা তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি বলি তাহলে আমরা কি বলবো? আই অ্যাট দ্য হোল কাউ। এই যে এগুলোকে আমরা বলি অতিরঞ্জিত করে বলা, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি অতিরঞ্জিত করে বলা, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলি? যে ভাই এগুলোকে আমরা বলি অতিরঞ্জিত করে বলা। ওকে, আচ্ছা যেমন আমরা যদি এই উক্তিটা আমরা এই কোটেশনটা আমরা প্রায় পরীক্ষায় দেখি, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের একটা উক্তি যেটা লেডি ম্যাকবেথ বলেছিল। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ারের একটা কোট যেটা লেডি ম্যাকবেথ বলেছিল, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড।
বলতেছে লেডি ম্যাকবেথ বলতেছে আমি জীবনে যত পাপ কর্ম করেছি যদি সৌদি আরবের সব পারফিউম আমার হাতে দিয়ে দাও তারপরও ঠিক হবে না। তাহলে ভাই এটা হাইপার বল না ভাই, এক শিশি আতর দিলে তো গন্ধে 3 কিলোমিটার থেকে ওর কাছে যাওয়া যাবে না। সেই জায়গাটাতে বলতেছে সৌদি আরবের যতগুলো পারফিউম আছে, লেডি ম্যাকবেথ বলতেছে যে যতগুলো পারফিউম আছে এগুলা দিলেও কি তাহলে হাতটা গন্ধ বের হবে না, সে এতই জীবনে পাপ করছে। এটা কার বলছে? এটা ম্যাকবেথ থেকে নেওয়া। এটা হচ্ছে কি লিখেছেন বলছে উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে এই যে এটা কি আপনি অতিরঞ্জিত করে বললেন, ঠিক আছে? এটা কি করে বললেন? আপনি অতিরঞ্জিত করে বললেন, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হাইপারবোল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি এপিগ্রামটা কি, এপিগ্রামটা কি এটা ভালো করে খেয়াল করবেন। এপিগ্রামটা কি ভাই? এপিগ্রামটা হচ্ছে, আপনি এই ডিফিনিশনগুলো ছবি তুলে রাখবেন, বাসায় সুন্দর করে পড়বেন। এপিগ্রামের সংক্ষিপ্তভাবে যদি বলি আমি, এটা একটা সংক্ষিপ্ত তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা যার মাধ্যমে এটা আকর্ষণীয় ধারণা পায়। মানে আপনার একটা ছোট ছোট কথা বলা থাকবে, ওটার মধ্যে আপনার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত কথা প্রকাশ পাবে। এইগুলো লেখা ম্যাক্সিমামই আমরা জানি যে ফ্রান্সিস বেকনের লেখা। এই যতই ছোট ছোট লেখা ভারী ভারী কথা লেখা দেখবি ম্যাক্সিমামই চোখ বন্ধ করে ফ্রান্সিস বেকন দিলে উত্তর ভুল হয় না, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এপিগ্রাম। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এপিগ্রাম। যেমন দেখ, অফ স্টাডিজ থেকে নেওয়া ফ্রান্সিস বেকনের একটা উক্তি আছে, সেটা হচ্ছে কি রিডিং মেক্স আ ফুল ম্যান। রিডিংটা কি তৈরি করে? একটা ফুল মানুষ তৈরি করে। কনফারেন্সটা হচ্ছে রেডি ম্যান তৈরি করে, এবং রাইটিংটাকে একটা এক্সাক্ট মানুষ তৈরি করে। এই যে ছোট্ট ছোট্ট সংক্ষিপ্ত বুদ্ধিদীপ্ত এই যে কোডগুলো আমরা পাই, এগুলোকে আমরা বলি এপিগ্রাম, ঠিক আছে? যেমন আ চাইল্ড ইজ দ্য ফাদার অফ আ নেশন, এটা কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তাহলে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। এই যে ছোট্ট একটা কথা, যেটার ভাবার্থ অনেক বড়, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি যে ভাইয়া এপিগ্রাম। এগুলোকে আমরা কি বলি? এগুলো এপিগ্রাম। এই কোটেশনগুলো একটু ভালো করে মনে রাখবা, এই কোডগুলো পরীক্ষায় পড়ে, ঠিক আছে? এরপরে দেখেন পান। পানটা কি? পানটাকে আমরা বলি স্লেশ। স্লেশ, এই পানটা কি বলছে? আর জোকস এক্সপ্লয়টিং দ্য ডিফারেন্ট পসিবল মিনিং অফ আ ওয়ার্ড অর দ্য ফ্যাক্ট দ্যাট এত কথা শুনে লাভ নেই। তাহলে পানটা কি বলছে? ভাইয়া পানটা এবং জোকসের মধ্যে অনেকখানি ডিফারেন্স আছে। তাহলে জোকসটা কি? যেটা আপনি কোনো বুদ্ধি টুদ্ধি খাটাইতে হয় না, মানুষকে আপনি বললেন মানে হ্যাঁ 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 করে হেসে দিল, ওটার নাম হচ্ছে জোকস। বাট আপনি যদি পানের কথা বলেন, এই পানটা বোঝার জন্য আপনার অনেক মেধা খরচ করতে হবে, এবং যারা শুধুমাত্র মেধাবী মানুষ তারা এটা বুঝতে পারে। এটা হচ্ছে পান এবং জোকসের মধ্যে ডিফারেন্স। যেখানে আপনাকে কাউকে যদি বলে দিতে হয়, এখানে আন্ডারলাইন করে দিলাম, এটা আপনি এখন শুনে হাসেন, এখানে আপনাকে হাসতে হবে, ওই তাদের জন্য এটা পান না। পানটা হচ্ছে আমরা বলি যেটাকে আপনি ডাবল মিনিং থাকবে, যেটাকে আপনি বুঝতে হবে, বুঝে তারপরে ওটা আপনার ভেতরে একটা আনন্দের জ্বর তৈরি করবে, সেটাকে আমরা বলি পান। যেমন আমরা যদি বলি ইফ আ উম্যান লসেস হার হাজব্যান্ড, যদি কোনো নারী তার স্বামীকে হারায়, শি ক্রাইস ফর এ সেকেন্ড। তাহলে এটা মিনিং দুটা হতে পারে, সে স্বামীর জন্য এক ফোঁটা কাঁদছে, অথবা হচ্ছে ক্রাইস ফর এ সেকেন্ড মানে কি সে অল্প একটু কাইন্দে আরেকজনের জন্য রেডি হচ্ছে, কিছুদিন পর একটা বিবাহ করবে, তাই তো? যেমন আমরা যদি বলি এ পেসিমিস্ট বলছে ব্লাড টাইপ ইজ অলওয়েজ বি নেগেটিভ, বলছে একটা আশাবাদীর হ্যাঁ বলছে রক্তের গ্রুপ কি? বলছে ভাই বি নেগেটিভ। তাহলে এটা পেসিমিস্টিক বললা প্লাস, আর এখানে কি বললা? নেগেটিভ। এই যে এগুলোকে আমরা বলি পান, ওকে? আচ্ছা, প্যারাডক্সটা কি? প্যারাডক্সের দিকে আমরা একটু ভালো করে খেয়াল করি। প্যারাডক্সটা হচ্ছে একটা স্ববিরোধী বক্তব্য, স্ববিরোধী বক্তব্য, হ্যাঁ থাকে, কিন্তু সে বক্তব্য প্রকৃতপক্ষে সত্য। এই জিনিসটাকে আমাকে একটু বুঝতে হবে। স্ববিরোধী মানে কি? স্ববিরোধী বক্তব্য থাকে, সে বক্তব্য প্রকৃতপক্ষে সত্য। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, যেমন দেখো দেয়ার ইজ নো ওয়ান, হ্যাঁ দেয়ার ইজ নো ওয়ান সো পোর অ্যাজ আ ওয়েলদি মাইজার। বলছে এই লোকটা এতই গরিব যে তার টাকা ছাড়া কিচ্ছু নাই, ঠিক আছে? এটা দেখেন তো, বলছে এতই গরিব, বলছে কি যে এটা সব বিরোধী কথা, এত গরিব হলে তার টাকা থাকলো কিভাবে? বলছে সে শুধু আর্থিকভাবেই অনেক বেশি সফল, কিন্তু তার যে একটা ভালো বন্ধু থাকতে হয়, তার যে একটা ভালো পরিবার থাকতে হয়, বা তাদের যে নেইবারটা ভালো থাকতে হয়, সেগুলো তার মধ্যে নাই। এই জন্য বলতেছে এটা স্ববিরোধী কথা। কিন্তু সে এতই গরিব, তার টাকা ছাড়া কিচ্ছু নাই, বলছে গরিব হলে টাকা থাকে না কেমনি? তাহলে স্ববিরোধী, কিন্তু এটা প্রকৃতপক্ষে কি? সত্য। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি প্যারাডক্স। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি? বলছে ভাই দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি প্যারাডক্স, ঠিক আছে? আচ্ছা, এরপর যেমন দেখেন জর্জ হেগেলের একটা বিখ্যাত উক্তি আছে। এই জর্জ হেগেলের উক্তিটা আমরা প্রায় পরীক্ষায় পড়তে দেখি, এটা ফাউল একটা উক্তি এবং প্রায় পরীক্ষায় পড়ে। এটা আমরা আগে থেকে পড়েছি। বলছে কিরকম ভাইয়া? বলছে উইল লার্ন ফ্রম দ্য হিস্ট্রি, আমরা ইতিহাস থেকে শিখি, দ্যাট উই ডু নট লার্ন ফ্রম দ্য হিস্ট্রি, যে আমরা ইতিহাস থেকে শিখি যে ইতিহাস থেকে কিছুই শেখার নেই।
রাইট, এই যে দেখেন স্ববিরোধী কথা বলছে ইতিহাস থেকে শিখি, কি শিখি বলছে এটা ইতিহাসকে কেউ মনে রাখে না বা ওটাকে কেউ ফলো করে না। যেমন দেখেন আমরা জানি প্রত্যেকটা জালিমের পতন হবেই, প্রত্যেকটা জালিমের পতন হবে। আমরা দেখেছি যে বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে জালিমের পতন হবে, তারপরও সে অন্যায় অত্যাচার অবিচার কি করেই থাকে। তাহলে দেখেন ইতিহাসে সে শিক্ষা নিচ্ছে, সে যদি অত্যাচার করে একদিন না একদিন তার পতন হবেই, তারপরে সে এখান থেকে কি শিক্ষা নিচ্ছে না। বলছি এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। এই যে দেখেন আমরা একটা মানে স্ববিরোধী কথা বলতেছি কিন্তু ঘটনাটা হচ্ছে সত্য, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ভাইয়া এটা হচ্ছে প্যারাডক্স। এটা কি বলছে, এটা হচ্ছে প্যারাডক্স। ওকে, আচ্ছা, যেমন এবার দেখেন, এবার হচ্ছে অক্সিমরন। অক্সিমরনটা কি বলছে ভাইয়া, সোজা বাংলা কথায় যে পরস্পর দুটা বিপরীত শব্দ থাকবে, পাশাপাশি দুটা কি থাকবে বলছে পাশাপাশি, একদম পাশাপাশি, বলছে পাশাপাশি দুটা বিপরীত। এই যে দেখেন মুখ এইভাবে, এটা কি মুখ এইভাবে, এটাকে আমরা বলি অক্সিমরন। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অক্সিমরন। ভালো করে খেয়াল করবেন অক্সিমরনটা কি। অক্সিমরনটা হচ্ছে আপনার পাশাপাশি দুটা বিপরীত শব্দ থাকবে। আমি আর বলতেছি অক্সিমরনটা কি বলছে ভাইয়া, পাশাপাশি দুটা বিপরীত শব্দ থাকবে। যেমন আপনি যদি খেয়াল করেন, আপনি যদি চিন্তা করেন, দেখেন অরিজিনাল, আবার দেখেন লেখা আছে কি কপি, এটাকে আমরা বলি অক্সিমরন। আমরা বলি লিকুইড মানে কি তরল, আবার গ্যাস মানে কি বায়বীয়। দেখেন বিপরীত শব্দ, বিগ মানে বড়, বেবি মানে ছোট। এই যে পরস্পর কাছাকাছি, একদম কাছাকাছি যখন আপনি দুটি বিপরীত শব্দ পাবেন, আমি আবার বলতেছি পাশাপাশি যখন আপনি দুটি বিপরীত শব্দ পাবেন, ঠিক আছে, আমি আবার বলতেছি পাশাপাশি যখন আপনি দুটা বিপরীত শব্দ পাবেন, পাশাপাশি যখন আপনি দুটা বিপরীত শব্দ পাবেন, তো পাশাপাশি দুটা বিপরীত শব্দ পেলে সেটাকে আমরা বলি অক্সিমরন। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা অক্সিমরন বলি। ঠিক আছে, যেমন আমরা যদি খেয়াল করি দেখেন হি ইজ আ ওয়াইস ফুল, এই যে দেখেন ওয়াইস আছে, এরপরে কি দেওয়া আছে ফুল, এটাকে আমরা বলি অক্সিমরন। আমরা যদি বলি রেগুলারলি রেগুলার, ঠিক আছে, রেগুলারলি, এরপর আমরা কি বললাম, আমরা বললাম যে ইররেগুলার। ঠিক আছে, রেগুলারলি ইররেগুলার, এগুলোকে আমরা বলি অক্সিমরন। এগুলোকে আমরা কি বলি, আমরা বলি অক্সিমরন। এরপরে আমরা কি বলি ওপেন সিক্রেট। এই ওপেন সিক্রেট কিন্তু অনেকবার পরীক্ষায় পড়ছে। তাহলে আমরা যদি ওপেন সিক্রেটের কথা বলি, তাহলে এবার দেখেন এটা কি বলছে ভাই, পুরাটাই হচ্ছে অ্যান্টোনিম। তাই পাশাপাশি দুটি বিপরীত শব্দ, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ভাইয়া, এটাকে আমরা কি বলবো, আমরা বলবো অক্সিমরন। ঠিক আছে, যেমন এই যে দেয়া দিচ্ছে অক্সিমরন, হ্যাঁ, ওয়াইস এবং ফুল। এবার দেখেন এই অক্সিমরনের সাথে আরেকটা কনসেপ্টের অনেক বেশি প্যাচ খায়, সেটা কি বলছে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিসটা কি, অ্যান্টিথিসিসটা কি বলছে ভাইয়া, আপনি যখন যখন পাশাপাশি যখন দুটা বিপরীত শব্দ পাচ্ছেন তখন আমরা এটাকে বলতেছি অক্সিমরন। কিন্তু এই বিপরীত শব্দটা যদি পাশাপাশি না হয়ে আপনার দূরে অবস্থান করে তখন এটাকে আমরা বলি অ্যান্টিথিসিস। আমি আবারও বলতেছি এই জায়গাটাতে পোলাপান সবচেয়ে বেশি ভুল করে। আমার এই যে 13 বছরের পড়ানোর অভিজ্ঞতা আমি দেখেছি, এই জায়গাটাতে পোলাপানরা সবচেয়ে বেশি ভুল করে। বলছে ভাইয়া কোন জায়গাটাতে, বলছে ভাইয়া পাশাপাশি যখন দুটি বিপরীত শব্দ বসে তখন এটাকে আমরা বলি অক্সিমরন। ঠিক আছে, অক্সিমরন। বাট আপনার যখন এই দুটি বিপরীত শব্দ একটু তুলনামূলক দূরে বসে, ঠিক আছে, তুলনামূলক কোথায় বসে বলছে ভাইয়া, তুলনামূলক দূরে বসে, তখন এটাকে আমরা বলি অ্যান্টিথিসিস। রাইট, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা অ্যান্টিথিসিস। যেমন আপনি যদি চিন্তা করেন, দেখেন আমি ওটা লিখে দিচ্ছি, সিনোনিম অ্যান্টোনিম গুলো কোথায় থাকবে, দূরে দূরে থাকবে। সিনোনিম অ্যান্টোনিম গুলো কোথায় থাকবে বলছে ভাইয়া, দূরে দূরে থাকবে। আপনার যখন দূরে দূরে থাকবে সেটাকে আমরা বলি অ্যান্টিথিসিস। রাইট, সেটাকে আমরা কি বলি বলছে ভাইয়া, এটাকে আমরা বলি অ্যান্টিথিসিস। রাইট, যেমন আপনি যদি খেয়াল করেন লাইফ ইজ শর্ট, লাইফ ইজ কি শর্ট, আর্ট ইজ কি লং। এই যে দেখেন আগের সেন্টেন্সে কি ছিল শর্ট, পরের সেন্টেন্সে এসে কি আছে বলছে ভাইয়া লং। এই যে দেখেন পাশাপাশি না দূরে দূরে, তাহলে এটাকে আমরা বলি অ্যান্টিথিসিস। আমি আবার বলতেছি এটাকে আমরা কি বলি ভাইয়া, এটাকে আমরা বলি অ্যান্টিথিসিস। আমি আবার বলতেছি এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যান্টিথিসিস। ভালোভাবে মনে রাখবেন যে ভাই এটার নাম কি বলছে ভাইয়া, এটার নামই হচ্ছে অ্যান্টিথিসিস। রাইট, যেমন আমরা যদি বলি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ঠিক আছে, তাহলে এবার দেখেন ইউনাইটেড, এরপরে কি ডিভাইডেড, এটাকে আমরা বলি অ্যান্টিথিসিস। ম্যান প্রপোজেস, তাহলে মানুষ চায়, এই যে প্রপোজেস, আর এখানে গড কি বলছে ভাই, গড হচ্ছে ডিসপোজেস। ম্যান প্রপোজেস আর এটা হচ্ছে গড ডিসপোজেস। তার মানে দুটি বিপরীত শব্দ চলে আসছে, যেহেতু বিপরীত শব্দ চলে আসছে, এটা পাশাপাশি না, এদের অবস্থানটা তুলনামূলক অনেকখানি দূরে, এদের অবস্থানটা তুলনাখানে কি অনেকখানি কি দূরে। তাহলে যেহেতু তুলনামূলক একটু দূরে, দ্যাটস ওয়াই এটার নাম আমরা বলতেছি অ্যান্টিথিসিস। রাইট, এটার নাম আমরা কি বলতেছি বলছে ভাইয়া, এটার নাম আমরা বলতেছি অ্যান্টিথিসিস। রাইট, এরপরে আসে, এরপরে আমরা যদি খেয়াল করি আইরনিটা কি,
ঠিক আছে, আইরনিটা কি? আইরনিটা কি আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। আইরনিটা কি আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। আইরনির দিকে আমরা যদি খেয়াল করি, যেমন আমরা যদি বলি ছেলে বলছে এই তোমার তো একটা বিয়ে ঠিক হয়েছে, তোমার জন্য আমি একটা পাত্র দেখেছি। বলছে ভাইয়া কেমন পাত্র দেখেছেন? বলছে ছেলেটা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদম পাংচুয়াল, 9টায় অফিসে যায়, প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দিনই ঠিক সময়ে বাসায় ফিরে, তার কোনো মেয়ে বান্ধবী নাই, তবে মাঝে মাঝে আর কি মাসে একদিন সে বারে যায় মদ খেতে এবং ডান্স দিয়ে আসে মেয়েদের সাথে। তার মানে 99% ভালো, তবে একটু একটু নাইট ক্লাবে যায়। তাহলে এই যে দেখেন, এগুলোকে আমরা বলি আইরনি। এগুলোকে কি বলি? আইরনি। আপনার আম্মু আপনাকে বলতেছে, আপনার বাবাকে বলতেছে আমাদের মেয়ে না বড় হয়ে বিশাল ভালো কিছু করবে, সে নিশ্চিত মোবাইল আবিষ্কার করবে, দেখো আমার মেয়েটা অনেক মেধাবী। এখন এই যে আপনাকে খোঁচা মেরে কথা বললো, আপনি সারাদিন মোবাইলে টিপটাপ 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 করতেই থাকেন, এই যে খোঁচা মেরে যে কথাটা বলা, সেটাকে আমরা বলি আইরনি। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি আইরনি। যেমন এই যে দেখেন, এটাকে আমরা বলছি আইরনি মানে হচ্ছে খোঁচা মেরে কথা বলা। আমি আবার বলতেছি আইরনি মানে কি ভাইয়া? আরো বলতেছি আইরনি মানে খোঁচা মেরে কথা বলা। আমি আবার বলতেছি আইরনি মানে কি? তা বলছি ভাই আইরনি মানে হচ্ছে খোঁচা মেরে কথা বলা। আমি আবার বলতেছি আইরনি মানে কি? আইরনি মানে হচ্ছে খোঁচা মেরে কথা বলা। আর যা বলা হয় অর্থ তার বিপরীত। ওই যে সেটা 99%ই ভালো, কিন্তু একটু কোথায় যায়? একটু নাইট ক্লাবে যায়। এই যে এটাকে আমরা বলি আইরনি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? বলছে ভাই এটাকে আমরা বলি আইরনি। ওকে, যেমন আমরা যদি বলি চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে বলি না আমার আব্বা তোমার ভাই, বলি না আমরা, এই যে চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলোকে আমরা বলি আইরনি। ঠিক আছে, বা বক্রাঘাত। এই আইরনিটা হচ্ছে কি? বলছে ভাইয়া আইরনির দিকে আমরা যদি খেয়াল করি, আইরনি হচ্ছে যা বলা হয় তার উল্টাটা বুঝাবে। আইরনিতে সাধারণত নিন্দার্থে প্রশংসাসূচক শব্দ ব্যবহার করা হয়, এবং আইরনি সাধারণত ব্যবহার হয় কাউকে পরোক্ষভাবে ঘা দেওয়ার জন্য। এখানে প্রশংসাসূচক শব্দটিকে বিদ্রুপের কণ্ঠে উচ্চারণ করা হয়। ঠিক আছে, যেমন আমরা যদি বলি দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল, হ্যাঁ দো দ্য পেশেন্ট ডাইড। বলছে ভাইয়া অপারেশন কেমন হয়েছে? বলছে অপারেশন মারাত্মক, অপারেশন সাকসেসফুল কিন্তু রুগী মরে গেছে। ঠিক আছে, অপারেশন কেমন হয়েছে? বলছে ভাই অপারেশন সাকসেসফুল কিন্তু রুগী কি? বলছে ভাই রুগীটা হচ্ছে মারা গেছে। এগুলোকে আমরা বলি আইরনি। এগুলোকে আমরা কি বলি ভাইয়া? এগুলোকেই আমরা বলি আইরনি। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি বলো? এগুলোকে আমরা বলি আইরনি। ওকে, পার্সনিফিকেশনটা কি? ঠিক আছে, পার্সনিফিকেশনটা কি আমাকে একটু বুঝতে হবে। দেখেন, বস্তুগত কোনো জিনিসকে ব্যক্তির মতো ব্যবহার বা বিবেচনা করা হয়। বস্তুগত কোনো জিনিসকে আমরা কি করি? বলছে ভাইয়া ব্যক্তির মতো ব্যবহার করি বা ব্যক্তির মতো বিবেচনা করি। ঠিক আছে, তাহলে আমিও বলতেছি বস্তুগত কোনো জিনিসকে আমরা ব্যক্তির মতো ব্যবহার করি বা বিবেচনা করি, এটাকে আমরা বলছি পার্সনিফিকেশন। এটাকে আমরা কি বলতেছি বলো? এটাকে আমরা বলছি পার্সনিফিকেশন। অর্থাৎ যে ফিগার অফ স্পিচ, যে ফিগার অফ স্পিচ কোনো জন্তু, গাছপালা বা জড় পদার্থ বা অন্য কোনো কিছুর উপর মানবিক বৈশিষ্ট্য আরোপ করা হয়। ঠিক আছে, তাহলে মানবিক, তা আপনি জন্তুর কথা বলেন, আপনি গাছপালার কথা বলেন, আপনি জড় পদার্থের কথা বলেন, বা অন্য কোনো কিছুর উপর মানবিক বৈশিষ্ট্য আরোপ করা হয়, মানবিক বৈশিষ্ট্য আরোপ করা হয়, তখন আমরা সেটাকে বলি পার্সনিফিকেশন। সংক্ষেপে আমরা এরকমটা বলে থাকি অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা। আমি বলতেছি অব্যক্তিকে আপনি ব্যক্তিরূপে কল্পনা যখন করবে, তখনই সেটাকে আমরা বলি পার্সনিফিকেশন। তখন আমরা সেটা কি বলি? তখন আমরা বলি সেটা হচ্ছে পার্সনিফিকেশন। ঠিক আছে, তোমরা কি শেয়ার না বলে শেয়ার দেবা না? তা মনস্থির করে নিচ্ছ এরকম? হ্যাঁ, তোমরা কি এরকম মনস্থির করে নিচ্ছ? আচ্ছা, তোমাদের জন্য বলতেছি আমি, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে আমার মন, তোমায় ভালোবেসে কাঁদে আমার দুই নয়ন। আহারে, বাচ্চাটা কাঁদতেছে। ঠিক আছে, তাই এই যে দেখেন, এই যে আকাশ কাঁদে, যে তোমরা শেয়ার দিচ্ছ না, তোমরা শেয়ার দিচ্ছ না, তোমরা শেয়ার দিচ্ছ না দেখে আমার দুঃখে কি বলতেছে, আকাশ কাঁদে বাতাস কাঁদে, গান আছে না একটা, আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে আমার মন, তোমায় ভালোবেসে কাঁদে আমার দুই নয়ন। আচ্ছা ভাই, আকাশ কি কান্দার ক্ষমতা আছে? কস না, আকাশ কি কান্দার ক্ষমতা আছে? বলছে ভাই আকাশের তো কান্দার ক্ষমতা নাই। ঠিক আছে, তাহলে আকাশের যেহেতু কাঁদার ক্ষমতা নাই, তার মানে কি অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা, মানুষ কাঁদতে পারে কিন্তু আকাশ কি কাঁদতে পারে? তাই আকাশ তো কাঁদতে পারে না ভাইয়া, তার মানে কি অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা। এবার দেখেন বাতাস কাঁদে, তাহলে বাতাসের কি কাঁদার ক্ষমতা আছে? বলছে না ভাইয়া, বাতাসের তো কাঁদার কোনো ক্ষমতা নাই, তার মানে কি অব্যক্তিকে ব্যক্তিরূপে কল্পনা। এটাকে আমরা কি বলতেছি? আমরা এটাকে বলছি পার্সনিফিকেশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি বলো? এটাকে আমরা বলতেছি পার্সনিফিকেশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি পার্সনিফিকেশন। ঠিক আছে, এবার অ্যালিটারেশনটা কি?
অ্যালিটেশনের দিকে আমরা যদি খেয়াল করি, সুন্দর করে দেখবেন, অ্যালিটেশনের দিকে যদি আমরা খেয়াল করি, বলছে রিপিটেড কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হওয়া লাগবে। কনসোনেন্ট সাউন্ড, শুধু লেটার রিপিট হলেও হবে না, ঠিক আছে? আমি আবার বলতেছি, শুধু যদি আপনি লেটারটাকে রিপিট করতে চান, লেটারটা কোনোভাবে রিপিট করে না আসলে আপনি এটাকে অ্যালিটারেশন বলতে পারবেন না, আপনাকে কনসোনেন্ট সাউন্ডটা রিপিট করতে হবে। আমি আবার বলতেছি কোনটা রিপিট হবে, বলছে ভাইয়া কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হবে। আমি আবার বলতেছি কোনটা রিপিট হবে, বলছে ভাইয়া কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হওয়া লাগবে। যেমন কোকা কোলা টু, এই যে আছে না, সি সি, সি রে ননি সি 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 সি, সি সি রে ননি সি সি সি, এই যে দেখ সি সি, তার মানে এই যে কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হয়েছে, এটাকে আমরা বলছি অ্যালিটারেশন। রেড রোজ, আরটা এই যে কনসোনেন্ট সাউন্ড এটা রিপিট হয়েছে, এটাকে আমরা বলতেছি কি অ্যালিটারেশন। ওকে, যেমন আমি একটা উদাহরণ প্রায় স্টুডেন্টের বলি, কলিকাতার কাকলি কাকাকে কহিল কাকা, কাক কেন কাকা করে, এটার উত্তর হচ্ছে আমরা যদি বলি সবগুলো কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, দ্যাটস এটাকে আমরা বলি অ্যালিটারেশন। এটাকে কি বলি, অ্যালিটারেশন। এরপর আমরা যদি বলি চাচা চাচাই, চাচা চাচাই, ঠিক আছে, চাচা চাচাই, চাচি চেঁচাই, চাচি চেঁচায়, চা চড়াতে চাই না চাচি চচ্চড়ি চুলায়, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি চাচা চাচাই, চাচি চেঁচায়, চা চড়াতে চাই না চাচি চচ্চড়ি চুলায়, সবগুলো কনসোনেন্ট সাউন্ড দেওয়া আছে, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলি অ্যালিটারেশন। এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি অ্যালিটারেশন। আমি বলতেছি এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি অ্যালিটারেশন। বাট কথা আছে ভাইয়া এখানে, যদি ভাওয়েলটা যদি, হ্যাঁ, যদি দেখেন দ্য ওয়ার্ডস ডু শেয়ার দ্য সেম ভাওয়েল সাউন্ড, সেম ভাওয়েল সাউন্ডটা যদি রিপিট হয়, ওকে ওকে, বাট স্টার্টস উইথ ডিফারেন্ট কনসোনেন্ট সাউন্ড আনলাইক অ্যালিটারেশন, তাহলে এটাকে আমরা কি বলি, অ্যাসোনেন্স, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি অ্যাসোনেন্স, স্বর সাদৃশ্য বা সারানুপ্রাস। তার মানে আপনার যদি সেম ভাওয়েল সাউন্ডটা যদি থাকে, ঠিক আছে, তখন কনসোনেন্ট নাও সাউন্ড হয়ে কনসোনেন্ট সাউন্ড না এসে যদি আপনার ভাওয়েল সাউন্ডটা ইনপুট দেয়, তখন আমরা এটাকে বলি অ্যাসোনেন্স। ওকে, তাই এবার দেখেন, যেমন আমি যদি বলি, দেখো এখানে কি আছে, লেজির লে, ইস হেজির হচ্ছে এ, এরপর ক্রেজির এ, এগুলোকে আমরা বলি অ্যাসোনেন্স, অ্যাসোনেন্স। ওকে, এরপর দেখুন এ এ এ, এগুলো কি বলি আমরা, এগুলো বলি অ্যাসোনেন্স। তাই এটা হচ্ছে আপনার অ্যালিটারেশন এবং এটার মধ্যে ডিফারেন্স। বাট এবার দেখেন অ্যানাফোরাটা কি, বলছে ভাই অ্যানাফোরাটা হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে? প্রায় পরীক্ষায় পরে আমরা অ্যানাফোরার দিকে যদি খেয়াল করি, রাইট? অ্যানাফোরাটা কি, আপনার যখন কনসোনেন্ট সাউন্ড আসতেছে তখন আপনি বলতেছেন অ্যালিটারেশন, আপনার যদি ভয়েল সাউন্ড আসতেছে তখন আপনি কি বলতেছেন, অ্যাসোনেন্স, তাই না? আর যদি পুরা ওয়ার্ড বা ফ্রেজ যদি রিপিট হয়, আমি আবার বলতেছি পুরা ওয়ার্ড বা ফ্রেজ, পুরা ওয়ার্ড বা ফ্রেজ যদি রিপিট হয়, পুরা ওয়ার্ড বা পুরা ফ্রেজ যদি রিপিট হয়, ঠিক আছে, পুরা ওয়ার্ড বা পুরা কি বলছে ভাইয়া, পুরা ওয়ার্ড বা পুরা ফ্রেজ যদি রিপিট হয়, তখন আমরা সেটাকে বলি অ্যানাফোরা। এটা প্রায় পরীক্ষায় পড়ে, তখন আমরা এটাকে কি বলি, তখন আমরা অ্যানাফোরা বলি। তাহলে আমি কনসোনেন্ট যদি আসে, আমি আবার রিপিট করতেছি, দেখেন একটু ভালো করে, আমি আরেকবার বলতেছি, যখন আপনার কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হচ্ছে তখন অ্যালিটারেশন বলতেছে, যখন আপনার ভাওয়েল সাউন্ডটা রিপিট হচ্ছে তখন অ্যাসোনেন্স বলতেছেন, যখন আপনার পুরো ওয়ার্ড বা ফ্রেজটা রিপিট হচ্ছে তখন আপনি অ্যানাফোরা বলতেছেন। যেমনটা দেখেন, আমরা যদি এই জায়গায় খেয়াল করি, দেখেন এভরিডে, এই যে এভরিডে, এভরি নাইট, এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার, তাহলে এই যে দেখেন পুরো ওয়ার্ডটা রিপিট হচ্ছে, এই ওয়ার্ড রিপিটটাকে আমরা বলি অ্যানাফোরা। আমি আর বলতেছি পুরো ওয়ার্ড যখন আপনার রিপিট হচ্ছে, এই পুরো ওয়ার্ডটা যখন রিপিট হবে তখন আমরা এটাকে বলি অ্যানাফোরা। ওকে, যেমন আমি যদি বলি আই ওয়ান্ট মাই মানি রাইট নাও, ইটস রাইট, রাইট হিয়ার, এখানে ইজ রাইট। আবার দেখেন আবার কি আছে, অল রাইট, তার মানে এই যে শব্দটাই যখন আপনি রিপিট করতেছেন, পুরো শব্দটাই যখন আপনি রিপিট করতেছেন, তখন আমরা এটাকে বলতেছি অ্যানাফোরা। আমি আবার বলতেছি তখনই এটাকে আমরা কি বলতেছি, বুঝে ভাই, এটাকে আমরা বলতেছি অ্যানাফোরা। আই হোপ আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এরপরে আসে, এরপরে অনোমাটোপিয়া, হ্যাঁ, অনোমাটোপিয়া মানে কি বলছে, ধ্বনির অনুকরণে শব্দের গঠন বা রিদম থাকবে, যেমন জিঙ্গেল জিঙ্গেল, হিস হিস, কাউ কাউ। এই যে এই জিনিসটাকে যদি আমি বুঝতে চাই, তাহলে সুকুমার রায়ের একটা কবিতা আছে, ঠিক আছে? এই অনোমাটোপিয়াকে আমরা যদি খেয়াল করি, সুকুমার রায়ের একটা কবিতা আছে, হন হন পন পন, তাই তো, ছড়া আছে। এই যে দেখেন, চলে হন হন, ছোটে পন পন, ঘুরে বন বন, কাজে ঠন ঠন, বাউ শন শন, শীতে কন কন, কাশি খন খন, ফোড়া টন টন, মাসি ভন ভন, থালা ঝন ঝন। এই যে দেখেন, আপনি এই শব্দগুলোতে আপনি শেষে আপনি কি পাচ্ছেন, বলছে ভাইয়া আপনি এখানে ধ্বনির অনুকরণে শব্দ গঠন করতেছেন। তো ধ্বনির অনুগঠনে যখন শব্দ গঠন করবেন তখন আমরা এটাকে বলছি ওনোমাটোপিয়া, রাইট? তো ওরকম ইংলিশ শব্দে আমরা কি আসতে পারে, জিঙ্গেল জিঙ্গেল, হিস হিস, কাউ কাউ, এই শব্দগুলো আসতে পারে,
ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন ক্লাইম্যাক্সটা কি। ক্লাইম্যাক্সটার দিকে আমরা যদি খেয়াল করি, ক্লাইম্যাক্সটা প্রায় আমরা পরীক্ষায় দেখি, ঠিক আছে। ক্লাইম্যাক্সটা আমরা প্রায় পরীক্ষায় দেখি, একটু ভালোভাবে মনোযোগ দেওয়ার একটু চেষ্টা করবেন। ক্লাইম্যাক্স বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। ক্লাইম্যাক্স বলতে আমরা কি বুঝি, যেমন দেখেন এখানে কম গুরুত্বের ধারণাকে বেশি গুরুত্বের ধারণার পৌঁছানো হয়। প্রথমে উল্লেখ করা হয় সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়কে, তারপর আস্তে আস্তে বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে উল্লেখ করা হয়। যেমন আমরা যদি বলি, বলছে কি, আরেকবার বলতেছি আমি এখানে এটা মনোযোগ দিয়ে শোনো। কম গুরুত্বপূর্ণ ধারণাকে, হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ ধারণা পৌঁছানো হয়। তার মানে একটা কম গুরুত্বপূর্ণ কথা আছে, আস্তে 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 আপনি সেটা কি করতেছেন, এটা হচ্ছে ক্লাইম্যাক্সের কথা। যদি আমরা বলি কম গুরুত্বপূর্ণ জিনিসটাকে আস্তে 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 বেশি গুরুত্বপূর্ণ জিনিসের দিকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, প্রথমে উল্লেখ করা হয় সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, এই যে প্রথমে কম গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়, তারপরে আস্তে আস্তে বেশি গুরুত্বপূর্ণ জিনিসে উল্লেখ করা হয়, একদম টপ লেভেলে যেটা চলে যায় সেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স। যেমন আমরা যদি বলি আই কেম, আমি এসেছিলাম, আই স, আমি দেখেছিলাম, তারপর লাইনার বলতেছে না, বলছে এখনই বিজ্ঞাপন বিরতি, বিরতির পরে দেখবেন বাকি অংশ, ওটা ক্লাইম্যাক্স। তার মানে কি, সে এসেছিল, সে দেখেছিল, এবং বলে কি বিজ্ঞাপন বিরতি, বাকি অংশ দেখবেন ঠিক বিজ্ঞাপনের পরে, ওইটা হচ্ছে ক্লাইম্যাক্স। এরপরে কি বলছে, সে জয়লাভ করেছিল, রাইট, সে কি, সে জয়লাভ করেছিল, এটাকে আমরা বলি ক্লাইম্যাক্স। ওকে, এলিজিটা কি? এলিজিটা হচ্ছে আমরা যদি বলি সুখগাথা কবিতা, এখানে ঝামেলা আছে অনেক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি এলিজির কথা বলি তাহলে এলিজিটা কি, বলছে ভাই এলিজিটা হচ্ছে সুখগাথা কবিতা, পোয়েম অফ লেমেন্টেশন অ্যান্ড মোর্নিং। যেমন আমরা যদি দেখি কবর, কবর কবিতার দিকে যদি আমরা খেয়াল করি জসীমউদ্দিনের, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এই যে আপনার, এই যে ধরেন একটা বৃদ্ধ মানুষ, তার বইয়ের কবিতার পাশে বউ এর, খালি বই বই মাথায় আসে কেন, বউ শব্দটা আসে না কেন মাথায়, এটাই তো আমি বুঝি না। আচ্ছা, বলছে এইখানে তোর দাদির কবর, ওই বুড়া বেটা কি বলতেছে, এইখানে তোর দাদির কবর, তার মানে কি সুখগাথা। এই সুখগাথা এটা কি, এটা হচ্ছে কবিতা। এই যে কবিতা পাচ্ছেন, এই সুখগাথা কবিতা, এটাকে আমরা বলি এলিজি। এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলছি এলিজি, রাইট। এটাকে আমরা কি বলতেছি, বলছে ভাই এটাকে আমরা বলতেছি এলিজি, ঠিক আছে। তাহলে এরপরে আসেন সাম ফেমাস এলিজির দিকে আমরা যদি তাকাই, এটা প্রায় পরীক্ষায় আসে। সাম ফেমাস এলিজি, এটা কি বলছে ভাইয়া, এডমন্ড স্পেন্সারের অ্যাস্ট্রোফেল, এটা প্রায় পরীক্ষায় আসে। এডমন্ড স্পেন্সারের কি বলছে, অ্যাস্ট্রোফেল, এটা হচ্ছে ফেমাস এলিজি, ঠিক আছে। এটা কি বলছে ভাই, এটা হচ্ছে ফেমাস এলিজি। এরপরে আমরা যদি খেয়াল করি, এরপরে হচ্ছে যেমন এটা জন মিল্টনের হচ্ছে এটা, এরপরে হচ্ছে কোনটা, সাম ফেমাস এলিজি হচ্ছে অ্যাডোনিসটা হচ্ছে কার বলছে, আমরা জানি পিবি শেলির। এরপরে হচ্ছে ইন মেমোরিয়াম, এটা কার লেখা, আমরা জানি আলফ্রেড টেনিসন, এটা কার লেখা, এটা হচ্ছে আলফ্রেড টেনিসনের, এটা পরীক্ষায় পড়ে। এবার তাহলে এলিজি পাইনি, এলিজির সাথে ডার্সের কি সম্পর্ক, রাইট। আমি এলিজির সাথে আমার ডার্সের কি সম্পর্ক বলবো, এই ডার্সটা কি বলছে ভাইয়া, ডার্সটা হচ্ছে গান। ডার্সটা কি বলছে ভাইয়া, ডার্সটা হচ্ছে গান। আর এলিজিটা কি বলছে, সুখগাথা কবিতা। সুখগাথা যে গানটা থাকে ওটার নাম হচ্ছে ডার্স। আমি বলতেছি এলিজি এবং ডার্স নিয়ে পোলাপানের মধ্যে ব্যাপক কনফিউশনের সৃষ্টি হয়। আমি বলছি এলিজি এবং ডার্স নিয়ে পোলাপানের মধ্যে কি তৈরি হয়, বলছে ভাইয়া প্রচুর কনফিউশনের সৃষ্টি হয়। এলিজি কি বলছে, সুখগাথা কবিতা, এইখানে তোর দাদির কবরের ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এর নাম হচ্ছে এলিজি। বাট আপনি যখন ওই যে দেখেন না, যখন ওই যে দেওয়ানবাগি মারা গেল, ও রে কি হলো রে, এই যে কান্দিয়ার গান গায় না, কান্দিয়ার গান গায়, ও রে সে তো খুব ভালো মানুষ ছিল রে, ওগুলোকে আমরা বলি ডার্স। ওকে, এ সং অফ সোরিং অ্যান্ড মোরিং, এই গানের ক্ষেত্রে আমরা তখন বলি যেটা হচ্ছে আমরা বলবো ডার্স। এটার নাম আমরা কি বলবো, এটার নাম আমরা বলবো ডার্স। আমি বলতেছি এটার নাম কি বলবো রে, এর নাম হচ্ছে ডার্স। যেমন আমরা যদি বলি সোয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। হ্যাঁ, একজন বউ মারা গেছে, বউ মারা যাওয়ার পরে সে গানটা লিখেছিল, এই গানটা পরে বারিশি দিয়ে গান গাইছে। তো এই যে গান সোয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, এই যে দেখেন তার বউ মরে গেছে, বউ মরে যাওয়ার পরে তার বউয়ের বিরহে সে তার একটা গান লিখেছে, তাই তো। তাহলে এটাকে আমরা বলি ডার্স। এটার নাম কি, এটার নাম হচ্ছে ডার্স। আমি বলতেছি ভাইয়া এটার নাম কি, বলছে ভাইয়া এটার নাম হচ্ছে ডার্স। আমি বলতেছি ভাই এটার নাম কি, তা বলছে ভাইয়া এটার নাম হচ্ছে ডার্স, রাইট। এটার নাম কি বলছে ভাই, এটার নাম হচ্ছে ডার্স। এরপর আসে ব্যালাডটা কি, ব্যালাডটা আমরা সবাই বুঝি, দ্যাটস আমি একটু স্কিপ করতেছি। হ্যাঁ, সেকেন্ড এবং ফোর্থ লাইনের সাথে সাধারণত রাইমে মিল থাকে, হ্যাঁ, কোয়ার্ড টেন্স থাকে, 4টা লাইনে স্ট্যান্জা হয়, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে। যেমন দেখেন হি গিভ ইট কিসেস দা, এই যে থি ই ই, এই যে দ্বিতীয় এবং চতুর্থ লাইনে মিল আছে এবং 4টা লাইন আছে, তাই না, এগুলোকে আমরা কি বলি, আমরা ব্যালাড বলি।
ওকে, আচ্ছা এরপর আসেন ব্ল্যাঙ্ক ভার্স মানে আমরা জানি নো রাইমিং এন্ড, মানে এটাকে আমরা কি বলি অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর মানে কি, যেখানে মিত্র কোনো মিল নাই, হ্যাঁ, নাই মিল অন্তমিল যেটা থাকে না, তাই তো অন্তমিল যেটা থাকে না সেটাকে আমরা বলি ব্ল্যাঙ্ক ভার্স। এটা তোমরা বাংলায় অনেকবার পড়েছো, এটা নিয়ে হুদায় কথা বলে কোনো লাভ নাই, ঠিক আছে। এরপর আসেন ইপিক। ইপিকটা কি, আমরা বলি যে ভাই ইপিকটা হচ্ছে মহাকাব্য। এই মহাকাব্য হইতে গেলে আমরা কি লাগবে, বলছে হিরোইক ডিডস লাগবে, আরেকটা হচ্ছে আমরা জানি লং স্টোরি থাকা লাগবে, এটাকে আমরা বলি ইপিক, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, ইপিক বলি। তাই হিরোইক ডিডস থাকা লাগবে এবং লং স্টোরি থাকা লাগবে। তো ইপিকটা কি আমরা প্রায় পরীক্ষায় দেখি, লং ন্যারেটিভ পয়েন্ট, এটাই যে বিউপিতেও আসছিল, ঠিক আছে। ডেফিনেশন অফ ইপিক কি বলছে, এ লং ন্যারেটিভ পয়েম, এইখানে মূলত হিরোইক থিম থাকে এবং অ্যাডভেঞ্চার ঘটনাগুলো থাকে। এবং এই যে ইপিকের তিনটা জিনিস থাকতে হয়, স্বর্গ মর্ত আর পাতাল, এই তিনটা জিনিস থাকতে হয় ইপিকের মধ্যে, ঠিক আছে। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি সনেটটাও তোমরা পারো। সনেটটা হচ্ছে লিরিক্যাল পয়েম অফ 14 লাইনস, 14টা লাইন থাকে সনেটের মধ্যে, এবং প্রথম যে 8টা লাইন থাকে সেটাকে আমরা বলি অক্টাভ, আর যে পরে যে 6টা লাইন থাকে সেটাকে আমরা বলি সিস্টার। আমি বলতেছি লিরিক্যাল পয়েমে কয়টা লাইন থাকে, বলছে ভাইয়া এই যে লিরিক্যাল পয়েম অফ 14 লাইনস, এই সনেটে থাকে হচ্ছে 14টা লাইন থাকে, এই 14টা লাইনের মধ্যে প্রথম যে 8 লাইন থাকে সেটাকে আমরা বলি অক্টাভ, ঠিক আছে। আর বাকি যে 6 লাইন থাকে সেটাকে আমরা বলি সিস্টার, ওকে, সিস্টার। এটা হচ্ছে মুখ্য ব্যাপার। ওকে, এরপরে আসেন প্যারোডি কি। প্যারোডিটা হচ্ছে টু কপি দ্য স্টাইল অফ সামওয়ান অর সামথিং ইন আ হিউমারাস ওয়ে, তার মানে অরিজিনাল যে জিনিসটা থাকবে সেটার কপি তৈরি করা। এটা কিভাবে বলছে, যেটা দেখলে আপনার হাসি বের হবে। প্যারোডি গান হয়, প্যারোডি মুভি হয়, প্যারোডি যে কোনো কিছুই করা সম্ভব। প্যারোডিটা কি, যেমন দেখেন এখানে কোকা কোলার থিমে তারা কি লিখছে, কোকা কোলার থিমে তারা লিখছে কোকেইন। বার্গার কিং এর পরিবর্তে তারা কি লিখছে, দেখেন বার্গার কিলস। এরপরে দেখেন মোনালিসা ছবিটা তো দেখতেছেন মিস্টার বিনের সাথে দেওয়া। এই যে ব্যঙ্গাত্মক করে আপনি যে জিনিসগুলো তৈরি করেছেন এটাকে আমরা বলি প্যারোডি। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি প্যারোডি, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, বলছে ভাই এটাকে আমরা প্যারোডি বলি, ঠিক আছে। এবার আসেন অ্যালিগরিটা কি, কোন গল্প বা কাহিনী যেখান থেকে কল্পনা করে কোনো কিছু বলা হয়, অর্থাৎ রূপক, ঠিক আছে। অ্যালিগরিটা হচ্ছে রূপক, কোন গল্প বা কাহিনী যেখানে কল্পনা করে অনেক কিছু শেখানো হয়। যেমন এখানে একটা চরিত্র থাকে, একটা ঘটনা থাকে, বা পরিবেশ দ্বারা অন্য চরিত্র বা ঘটনা বা পরিবেশ সৃষ্টি করে। এখানে একটা জিনিসের অর্থ দুই রকম থাকে, এটার মধ্যে একটা লুকায়িত অর্থ থাকে, রাইট। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে ক্লিয়ার করে দিতে চাই। যেমন দেখেন এটা হচ্ছে অ্যালিগরি। আপনি এই যে ছোটবেলায় পড়ছেন না যে সিংহ এবং ইঁদুরের গল্প, সিংহ এবং ইঁদুরের গল্প শুনছেন না, তার মানে এই যে একটা থিম দাঁড় করাইলো, থিম দাঁড় করে আপনাকে যে শিক্ষাটা দিচ্ছে তারা, এটাকে আমরা বলি অ্যালিগরি, ঠিক আছে, সোজা বাংলা ভাষায়। আপনারা বিশপের গল্প পড়ছেন, এই যে বিশপের গল্প খ্যাকশিয়াল চালাক কিরকম, এই যে একটা থিম দাঁড় করে আপনাকে একটা না বলা কথা তারা বলতে চায়, আপনাকে যে একটা শিক্ষা দিতে চাই, সেটাকে সাধারণত আমরা অ্যালিগরিটা বলে থাকি, ঠিক আছে। এরপর আসেন এই অ্যালিগরি থেকে আমরা যদি দেখি কয়েকটা পরীক্ষায় খুবই আসার মতো, সেটা হচ্ছে এডমন্ড স্পেন্সারে আমরা বলি দ্য ফেরি কুইন, আর এরপরে আমরা যদি বলি উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট। এই জিনিসগুলো প্রায় পরীক্ষায় পড়ে, একটু ভালো করে দেখে রাখবেন। এই যে দ্য ফেরি কুইন এডমন্ড স্পেন্সারের, আর একটা হচ্ছে দ্য টেম্পেস্ট, এটা কার, বলছে ভাই উইলিয়াম শেক্সপিয়ারের, ঠিক আছে। উইলিয়াম কার, উইলিয়াম হচ্ছে শেক্সপিয়ারের। এবার আসেন হিম। হিম মানে কি, হিম মানে হচ্ছে ধর্মীয় গান, সোজা বাংলা কথায় হিম মানে কি। আমরা যদি বলি ভাই হিম মানে হচ্ছে ধর্মীয় গান, আমি বলছি হিম মানে কি, বলছে ভাই হিম মানে হচ্ছে ধর্মীয় গান, ঠিক আছে। হিম মানে কি, তবে আমরা ভাইয়া হিম মানে হচ্ছে ধর্মীয় গান, ঠিক আছে। যেমন আপনি হাম না বা নাচ যে গানটা গান, আপনি হাম বা নাচ গান, ঠিক আছে। তাহলে এবার আপনি হাম বা নাচ যেটা গান, এই যে হাম বা নাচ, এই যে হাম বা নাচ, তাহলে আপনি সৃষ্টিকর্তার আপনি প্রশংসা করে যেটা গাইলেন, সেটাকে আমরা কি বলি, হাম, তাই না। আর আমরা হিন্দুদের ক্ষেত্রে আমরা কি বলি, কীর্তন। এই যে কীর্তন গাচ্ছেন, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা এগুলোকে বলি যে ভাইয়া হিম। এগুলোর ক্ষেত্রে আমরা কি বলি, তবে ভাইয়া এগুলোকে আমরা বলি হিম। আমি বলতেছি এগুলোকে আমরা কি বলবো, আমরা এগুলোকে বলবো হিম, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা হিম বলবো, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা হিম বলবো। ওরটা কি গীতিকাব্য, এটা আপনারা বোঝেন, ঠিক আছে। এরপর দেখেন সলিলোকুই। এই সলিলোকুইটা কি, বলছে ভাইয়া আপনি যখন কারোর সাথে আপনি কথা বলতেছেন, আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন, তখন এটা ভিন্ন জিনিস। আপনি যখন কেউ সামনে নেই, আপনি নিজেকে নিজে প্রশ্ন করতেছেন বা নিজের ডায়লগটা আপনি নিজেকেই বলতেছেন, তখন এটাকে আমরা বলি সলিলোকুই, ঠিক আছে, সলিলোকুই। তো যেমন আমরা যদি দেখি হ্যামলেট, শেক্সপিয়ারের যে হ্যামলেট আছে, ওইখানে একটা উক্তি ছিল টু বি অর নট টু বি, নিজের কাছে নিজে প্রশ্ন করতেছে, এই টু বি অর নট টু বি, এটাকে আমরা বলি সলিলোকুই। বাট আপনি যখন এই জায়গাটাতে মনোলোগ বলতেছেন, মনোলোগ মানে কি, আপনি একাই ডেলিভারি দিচ্ছেন কিন্তু সামনে অনেকগুলো দর্শক আছে, তখন এটাকে আমরা বলি মনোলোগ। মনোলোগ মানে কি, যেমন আপনি যদি খেয়াল করেন
সিরাজউদ্দৌলার একটা ডায়লগ আছে না, কে দিবে আশা কে দিবে ভরসা, তাই তো? এই যে কে দিবে আশা কে দিবে ভরসা, আপনি দর্শকের উদ্দেশ্যে আপনি যখন এক একটা ডায়লগটা ডেলিভারি দিচ্ছেন তখন সেটাকে আমরা বলি মনোলগ, ঠিক আছে? তখন আমরা সেটাকে কি বলি? তখন আমরা মনোলগ বলি। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি প্রোটাগনিস্ট মানে কি, এর প্রায় পরীক্ষায় পড়ে প্রোটাগনিস্ট, ঠিক আছে? আমরা প্রায় পরীক্ষায় দেখি প্রোটাগনিস্ট। এই প্রোটাগনিস্টের দিকে আপনি যদি খেয়াল করেন, প্রোটাগনিস্টের দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি এখানে কি কি পান? প্রোটাগনিস্টের দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি এখানে কি কি পান, ঠিক আছে? প্রোটাগনিস্টের দিকে আপনি যদি খেয়াল করেন, প্রোটাগনিস্টটা কি বলছে? দ্য লিডিং ক্যারেক্টার অফ আ প্লে, একটা প্লের একটা যে লিডিং ক্যারেক্টার থাকে সেটাকে আমরা বলি প্রোটাগনিস্ট। যেমন এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, এই জায়গাটার দিকে আপনি যদি একটু খেয়াল করেন, তা দেখেন আপনি কি পান। দেখেন এখানে প্রোটাগনিস্টটা কে বলছে? এই যে শাকিব খান। তাহলে এখানে এই যে যেমন আমরা যদি বলি এ বি মানিক পরিচালিত দুর্ধর্ষ প্রেমিক, এই দুর্ধর্ষ প্রেমিকের এখানে মূল ক্যারেক্টার কে বলছে? ভাই মূল ক্যারেক্টার কে বলছে? শাকিব খান। আর নায়িকা কে বলছে? ভাই নায়িকা হচ্ছে এখানে সাইড, মূল ক্যারেক্টার প্লে করে, নায়কই তো প্লে করে না। তো এটাকে আমরা বলি প্রোটাগনিস্ট, ঠিক আছে? উপবিশ্বাসরা কি বলছে? মেয়েরাও অনেক সময় মূল ক্যারেক্টার হতে পারে, তখনও তার প্রোটাগনিস্ট হতে পারে। যেমন শাহবানা হচ্ছে সিঙ্গার মেশিন চালাইতে 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 কি হয়েছে? বড় লোক হয়ে গেছে, ওটা প্রোটাগনিস্ট, ঠিক আছে? এটা প্রোটাগনিস্ট। এই যে অপবিশ্বাস যুবকদের নিঃশ্বাস, এর কি বলছে? এখানে প্রোটাগনিস্ট না, এখানে হচ্ছে নায়কটা হচ্ছে মূল ফ্যাক্ট, এই জন্য এটাকে আমরা বলছি প্রোটাগনিস্ট, ঠিক আছে? এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখেন। এরপরটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফিটা কি? এটা ক্যাটাস্ট্রফিটা কি একটু আমরা বোঝার চেষ্টা করবো। ক্যাটাস্ট্রফিটা কি? ক্যাটাস্ট্রফির দিকে আপনি যদি ভালো করে খেয়াল করেন যে ভাই ক্যাটাস্ট্রফি বলতে আমরা কি বুঝতেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন ট্র্যাজিক এন্ড অফ দ্য প্লে, আপনি ট্র্যাজিক এন্ড যেটা করে দিচ্ছেন সেটাকে আমরা বলছি ক্যাটাস্ট্রফি। যেমন আপনার কয়েকদিন আগে দেখেছেন এই জীবন রেখে কি লাভ, প্রেমের সমাধি। এই যে আপনি আপনি এখানে দেখেছেন আপনার প্রেমের সমাধি মুভি। হেনা, হেনা কোথায়? বাড়িঘর কেন এত সাজানো কেন? চাচা হেনা কোথায়? এই যে দেখেন এটা কি ট্র্যাজিক ইন্ড। এই যে ট্র্যাজিক ইন্ড যেগুলো থাকে, যেগুলো দেখলে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, মনটা অনেক খারাপ থাকবে, সেগুলোকে আমরা বলি ক্যাটাস্ট্রফি। সেটাকে আমরা কি বলি? আর সেটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফি। এই লিটারেচারে, এই লিটারেরি ডিভাইস যতগুলো পড়াইছি, এই কয়টা যদি মনে রাখতে পারেন তাহলে সামনের পথচলাটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে, ঠিক আছে? অনেক দ্রুত পড়াইলাম, কারণটা হচ্ছে আমি যদি লেট করতাম তাহলে আপনার কনসেন্ট্রেশন আরো ধরে রাখতে পারতেন না। আমি চেষ্টা করেছি যাতে আপনি পড়ার মাধ্যমে সর্বোচ্চ বিনোদনটুকু আপনি পান, এবং এটার পেছনে আমরা যদি বলি যে আপনাকে নিরেট শিক্ষাদানে আমাদের মূল উদ্দেশ্য ছিল, ঠিক আছে? আমাদের সামনে লিটারেচারে অনেকগুলো এপিসোড আসবে এবং আমরা চেষ্টা করব সবগুলো যাতে এইভাবে প্রাণবন্ধভাবে আপনার সামনে তুলে ধরা যায়। হ্যাঁ, আমাদের হচ্ছে ইংলিশ ভাইয়া পেজে আপনি নক দিতে পারেন, অথবা 01737 499 353। ওকে, 01737 499 353, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের অল ইন ওয়ান কোর্স চলতেছে, অল ইন ওয়ান কোর্স চলতেছে, অর্থাৎ একটা কোর্স করে আপনি জাহাঙ্গীরনগর, এরপরে হচ্ছে জগন্নাথ, এরপরে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরপরে জিএসটি, এরপরে 7 কলেজ, এবং আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন। আমরা চেষ্টা করতেছি সপ্তাহে 6 দিনে ক্লাস দেবার এবং এবং সর্বোচ্চ সার্ভিস দেওয়ার। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাচে, আমি যদি খুব ভুল না করে থাকি, আমি 86+ ক্লাস নিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাচে। এখানেও আপনার জিএসটি পর্যন্ত ক্লাস হবে, জিএসটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি আগ পর্যন্ত ক্লাস হবে, যতদিন না আপনাদের প্রিপারেশন শেষ না হয়। আমি আবার বলতেছি আমি অনেক দায়িত্ব নিয়ে পড়াই, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি আমার কাছ থেকে যেটা পাবেন, আমি এটুকু বলতে পারি। অনেকে আমাকে প্রশ্ন করেছে কি জানো, অনেকে প্রশ্ন করেছে যে ভাই আপনার কোর্স ফি 1500 কেন? আচ্ছা, অন্য প্রতিষ্ঠানগুলো তারা বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান 1500 টাকা দিচ্ছে, আপনি শুধু ইংলিশ 1500 কেন? বলছে এই জন্য এটা হচ্ছে ইংলিশ ভাইয়া বা মোহাইমিনুল ভাই, এই জন্য এটা হচ্ছে মোহাইমিনুল ভাই। যেখানে ওরা 3টা কোর্স বিক্রি করতেছে, 3টা মিলে 1500, কারণটা কি? 3টা মিলে তারা ক্লাস দিচ্ছে কয়টা বল? 3টা মিলে তারা ক্লাস দিচ্ছে 3 × 30, তার মানে কি ঘুরে ফিরে যেই লাও সেই কদু। আগে যেমন তোর যে সমস্যা ছিল, এখন আরো প্রকট সমস্যা ধারণ করবে, ঠিক আছে? নামাজ পড়া হারাম, এ কথা যদি কেউ বলে তুই মেনে নিবি, তা গুলি করে মেরে ফেলবি, কিন্তু পরবর্তীতে লেখা আছে কি অপবিত্র অবস্থায়, তা মন করে হলে তোমাকে পবিত্র হতে হবে। এখন ওই যে তুমি বাংলায় পাচ্ছ 10টা ক্লাস, ভাই এই 10টা ক্লাস আর ইংলিশের 86টা ক্লাস, দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই? বলছে ভাই এই যে লিটারারি ডিফারেন্সটা আমিও পড়াইলাম, তুই তো আগেও পড়েছিস, দুটার মধ্যে ডিফারেন্স বুঝলেই বুঝবি যে আমার কোর্স ফি কেন 1500 টাকা। হ্যাঁ, আমি কি ছাড় দিই না? যেমন আমি গতদিন বলেছিলাম, গতদিন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, এবং অনেক স্টুডেন্ট, প্রায় 30+ স্টুডেন্টকে আমি ফ্রি ভর্তি করাইছি কালকে।
এই 1500 টাকার কোর্স একদম ফ্রিতে দিছি। যাদের কথা শুনে মনে হয়েছে যে আসলেই তারা এই কোর্সটা ফ্রি পাওয়ার যোগ্য, আমি কিন্তু তাদেরকে ফ্রি দিয়েছি। যাদের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে যে আসলে সে অনেক কষ্টের মধ্যে আছে, তাকে ফ্রি দেওয়া উচিত, তাকে দিয়েছি। কিন্তু একজন বলছে কি, ভাই আমি ট্যুরে গেছিলাম তো তাই আমার কাছে টাকা নেই, আমাকে একটু ফ্রি ভর্তি করে নেন, ওরা জুতের বাড়ি মারতে ইচ্ছে করে না। একজন বলছে কি, ভাই আমি অনেক বই কিনেছি তাই আমার কাছে টাকা নেই, আমাকে একটু ফ্রি ভর্তি করেন। আমাকে বাবার কাছে বলতে লজ্জা লাগে। আচ্ছা তোর বাবাকে টাকা চাইতে লজ্জা লাগে, আমার কাছে ফ্রি বলতে তোর লজ্জা লাগে না? এই কথাগুলো যারা বলেছে তাদেরকে আমি ফ্রি দেই নাই। কিন্তু যারা অরিজিনাল সত্য ঘটনা লিখেছে আমি তাদের 30+ আমি স্টুডেন্টকে গতকাল আমি ফ্রি নিয়েছি। আমার কোর্সটি 1500 টাকায়। যদি কারো সমস্যা থাকে ডেফিনেটলি আপনি আমাকে বলতে পারেন, ঠিক আছে? তো এইটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, না হলে আমি টাটা বাই বাই দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। তো ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করেন, সবার জন্য সার্বজনীন মঙ্গল কামনা করি। গুড নাইট, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।